প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা যারা বিভিন্ন দেশ থেকে এই বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তাদের স্বৈরাচারী যে আচরণ, গুম খুন দুর্নীতি এসবের বিরুদ্ধে কথা বলছি, আমরা যদি সবাই এক হয়ে যদি এই কাজটা করতাম, তাহলে আওয়ামী লীগ সরকার আরও প্রায় ২০-২৫ বছর আগে পতন হয়ে যেত। কিন্তু আমরা আলাদা আলাদাভাবে এই কাজগুলো করার কারণেই আওয়ামী লীগ সরকার এখনও পতন হচ্ছে না, এবং যারা ক্ষমতায় আসার জন্য মুখিয়ে আছেন তারা আসতে পারছেন না। তো আমি চিন্তা করলাম তাহলে এই জায়গাটা ঠিক করা দরকার। বিশেষ করে দুইজন মানুষ যদি এক হয়ে যায়, এক প্ল্যাটফর্ম থেকে যদি কাজ করে, তাহলে আওয়ামী লীগ সরকার আগামী মাসখানেকও টেকবে না। সেই দুইজন মানুষ কে কে? একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে তাসনিম খলিল। তো এই দুইজন এক হলেই কেন সরকার পতন হবে? কারণ হচ্ছে আমার ধরেন যে ফ্যান বেজ যেটা আছে, সেটাতে ধরেন সব মূর্খ লোকজন যারা আছে, তাসনিম ভাইয়ের ভাষায় গাড়ল শ্রেণীর যেসব দর্শক আছে, তারা আমার পেছনে। আর এলিট শ্রেণী যেটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপরে শিক্ষিত জনগোষ্ঠী, এই শ্রেণীটা আছে হচ্ছে আমাদের তাসনিম ভাইয়ের সাথে। তো আমরা এই দুইজন যদি মিলে যাই, আমার হচ্ছে মূর্খ, ওনার হচ্ছে শিক্ষিত, তার মানে 100% কাভার হয়ে গেল। এই দুই শ্রেণী মিলে গেলে, তার সাথে তাসনিম ভাই ধরেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, তাদের সাথে বিরাট একটা কানেকশন আছে। তারা মোটামুটি মাসখানেকের মধ্যে শেখ হাসিনার পেছনে লাথি দিয়ে তারপর হাসিনার সরাই দিবে, বাস আমাদের পছন্দের লোকজন ক্ষমতায় চলে আসবে। তো এখন তাসনিম ভাইয়ের সাথে এই যে আমার যেই এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে, সেই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাকে কিছু কম্প্রোমাইজ করতে হবে। শুধু আমি না, আমাকে যারা উপদেশ দিচ্ছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, রাজনীতিবিদ, সাংবাদিক, তিনাদেরকেও কিছু কম্প্রোমাইজ করতে হবে, এবং আমি বিশ্বাস করি তারাও আমাদের সাথে থাকবেন। তো প্রথমে কি কম্প্রোমাইজ করতে হবে? আপনাকে মনে করতে হবে যে রিলিজিয়ন ইজ লাইক এ পেনিস। ইটস এ পারফেক্টলি ফাইন থিং ফর ওয়ান টু হ্যাভ অ্যান্ড টেক প্রাইড ইন, বাট when one takes it out and waves in my face, we have a problem. এর মানে হচ্ছে আপনাকে সবার আগে ধর্মটাকে পুরুষের যৌনাঙ্গের মতো মনে করতে হবে। মানে যেহেতু আলোচনা এসছে, সেহেতু প্রকাশ্যেই বলি, সবাই তো অ্যাডাল্ট। 29শে মার্চ তিনি তার ভেরিফাইড ফেসবুকে এটা লিখেছেন। আমি আমার কোনো ভিডিও আপনাদের কোনোদিন বলি নাই প্লিজ শেষ পর্যন্ত দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করেন, লাইক করেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাকে মানে আমার এই ভিডিও দেখলে আবার ইনকাম হয়ে যাবে, এই চিন্তা যাদের আছে, তাদের জন্য আমি রাস্তা বলে দিচ্ছি। ভিডিওটা ডাউনলোড করবেন, করে তারপরে দেখবেন, তাহলে আমার আর কোনো ইনকাম হবে না। তারপরে দ্বিতীয় যেটা করতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর প্রতিটি মুসলমানের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেই হবে। এটা না বললে গুনাহ হবে, এবং ছোট গুনাহ না, এটা কবিরা গুনাহ। এটা করা যাবে না, লেখা যাবে না, বিধর্মীরা পড়বে। এই জন্য এটা আপনার এখন থেকে হযরত মুহাম্মদ লিখবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখার দরকার নাই। এটা শিখতে হবে। এটা তিনি 23 তারিখে তিনার ফেসবুকে লিখেছেন। এরপরে আমাদের তসলিম ভাইয়ের নসিহত যেটা, সেই নসিহত অনুযায়ী আপনার এখন থেকে ধরেন আমাদের ওই অঞ্চলে তো মানে মুসলমান ধর্মান্তরিত হয়ে মুসলমান হয় বেশিরভাগ হিন্দুই। তো সেই ক্ষেত্রে হিন্দুদেরকে যখন মুসলমান হবে, তখন তাদের নাম পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে তসলিম ভাই এটা গবেষণা করে বের করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেন নাই, সাহাবীরাও এটা করেন নাই, অতএব ওইটাই করতে হবে, এটা সুন্নাত। তো যদিও এটার আপনি ব্যাখ্যা দিতে পারবেন যে আরবে ওই সময় তো তারা যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে ধর্মের পথে এনেছে, তারা তো ইমিডিয়েট মুসলমানই ছিলেন। তো এই আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর নাম তো পরিবর্তন করার দরকার নাই।
আবু উবাইদা নাম তো পরিবর্তন করার দরকার নাই, ওমার নাম তো পরিবর্তন করার দরকার নাই। তো তাসলিম ভাইকে এটা কে বুঝাবে যে শ্রী, তারপরে গণেশ, হ্যাঁ, রাম, এসব নাম পরিবর্তন করতেই হবে তা না, ইসলামে বাধ্যবাধকতা নাই, কিন্তু শ্রুতি মধুর, যেহেতু এটা তাদের ধর্মের, গণেশ কার নাম আপনারা জানেন, তো সেহেতু তাদের ধর্মের যেহেতু এটা প্রচলন হয়ে আসে, সে কারণে সে যেহেতু ধর্মান্তরিত হয়েছে, তার একটা সুন্দর নাম, মুসলমান সাহাবিদের নাম কিংবা মুসলমানদের যে নামগুলো আছে আল্লাহর নাম, এসব একটা নাম রাখা হয়। তো এটা এখন থেকে ব্যাখ্যা যাই হোক, এখন থেকে আর করা যাবে না। এরপর রোজা আসার পর এই ৮ এপ্রিল তাসনিম ভাই একটা পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি তখন এমসি কলেজে পড়াকালীন কলেজের আশেপাশে কোথাও একটা জায়গায় আপনার ছিল, ওই যে হোটেল সালাদিয়া রেস্টুরেন্ট টাইপের কিছু একটা ছিল, সেখানে তিনি দুপুরে যেতেন এবং লাল পেঁয়াজু খিচুড়ি দিয়ে ইফতার করতেন দুপুরবেলা। তো আপনিও ওই রোজার সময় এইভাবে রোজাদারদের ইফতার টিফতার নিয়ে একটু বিদ্রুপ করবেন, এই ধরনের পোস্ট করবেন, আমরা এক হয়ে কাজ করব যেহেতু। তারপরে মঙ্গল শোভাযাত্রা নিয়েও তিনি লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা এটা মঙ্গলের জন্য এটা বলে নাই, আয়োজকরা বলে নাই। তো এই মঙ্গল শোভাযাত্রাটা ঠিক তেমনই যেমন জায়নামাজে বসে আমরা মঙ্গল বা ভালো প্রার্থনা করি, মন্দিরে গিয়ে মঙ্গল প্রার্থনা করে, গির্জায় গিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে, ওইটা ঠিক যেমন এই মঙ্গল শোভাযাত্রাটা ঠিক তেমনই। অতএব চলুন আমরা এখন থেকে এই কষ্ট করে এই যে অজু করে নামাজ পড়ে সেই ভোর রাত্রে উঠে তারপরে ফজরের নামাজ পড়া খুবই বিরক্তিকর। চলেন আমরা মজা করে আনন্দ করে ছেলে মেয়ে এক জায়গায় ঘেঁষাঘেঁষি করে শাহবাগে গিয়ে মঙ্গল প্রার্থনা করি, যেহেতু সবই যেহেতু সমান, ওনার কথায় স্রেফ এটা একটা বিশ্বাস, তো বিশ্বাস যেহেতু করেছি তো ওইটা করি, মজারটা করি, কষ্ট করে করার কি দরকার। তারপরে টিপ নিয়ে তসলিম ভাই খুবই সোচ্চার ছিলেন। সেই সময়টাতে সবাই যখন আপনার ওই টিপের বিরুদ্ধে কথা বলেছেন, যারা ছেলেরা টিপ পরে যারা আপনার করলো, প্রতিবাদ করলো, সেটার বিরুদ্ধে যখন সবাই ট্রল করেছে, তখন তাসলিম ভাই তাদের পক্ষে খুব সরব ছিলেন। আপনার তিনি লিখেছেন যে যারা ছেলেরা টিপ পরার কারণে ট্রল করছে, তারা ছেলেরা যখন সুরমা পরে তখন সেটা নিয়ে কেন ব্যঙ্গ করে না। অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আপনার সুরমা পরা, চোখে দেয়া, এটা যারা করে তাদেরকেও আমাদের ট্রল করতে হবে। এবং যথারীতি এটা যখন আপনার মিথ্যা প্রমাণিত হলো তদন্তে, তারপরে কিন্তু আর তাসনিম ভাই আর কোনো কিছু বলেন। ওই যে পিছনে ব্যাগ ঝুলানো নাকি হুজুরের বউ ঝুলানো নাকি, ওইটা নিয়েও উনি খুব সোচ্চার ছিলেন, ট্রিপ নিয়ে খুব ব্যাপক আকারে সোচ্চার ছিলেন। তারপরে সমকামিতা নিয়ে তসলিম ভাইয়ের একটা ব্যাপক দুর্বলতার জায়গা হচ্ছে সমকামী। তিনি সরাসরি নাস্তিক এটা স্বীকার করলেও তিনি সমকামী কিনা এটা এখনও স্বীকার করেন নাই, তবে মানুষ গেস করে যে উনি যেহেতু বড় মনের মানুষ, তো ছেলে মেয়ে দুই দিকেই ওনার পদচারণা আছেন, তো উনি সম্ভবত গেও। তো বাংলাদেশের যে মানবাধিকার রিপোর্ট যুক্তরাষ্ট্রের, সেটা 2021 সালের রিপোর্টে বাংলাদেশ সেই দেশের আপনার সমকামীদের যে অধিকার সেটা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। সেটার আবার জবাব দিয়েছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেছেন যে শো মি এনি মুসলিম কান্ট্রি ইন দিস ওয়ার্ল্ড দোজ অ্যাপ্রুভ, ওই যে LGBTQ না কি যেন বলে, মানে গেদেরকে অ্যাপ্রুভ করে এমন মুসলিম একটা দেশের নাম বলো, ওদের কাছে জবাব চেয়েছে। সেক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি, তবে তসলিম ভাই এর মধ্যে জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া এবং তুরস্ক এই দুইটা দেশ নাকি আপনার এই যে গে এদেরকে নাকি সমকামিতাকে নাকি আপনার বৈধতা দিয়েছে। তো এটা ধরে নেন 100% মিথ্যা একটা কথা যে তুরস্ক এবং ইন্দোনেশিয়াতে এটা সমকামী আপনার বৈধতা দিয়েছে। তবে তসলিম ভাই হয়তো সেখানে গিয়ে মানে খুব ওপেনলি হয়তো এটা করতে পেরেছেন, এই কারণে হয়তো উনি মনে করছেন সেখানে বৈধতা, কিন্তু বৈধতা না। উনি যদি কেউ দেখতো তাহলে তসলিম ভাই আপনার সমস্যা হতো, আল্লাহ বাঁচিয়েছে আপনাকে। তো এখন উনি যেটা বলবে
যেহেতু অনুসন্ধানী একজন রিপোর্টার, উনি যেটা বলবে সেটা আপনাদেরকে শুনতে হবে, সত্য মিথ্যা যেটাই হোক আমরা চলেন মেনে নেই। আমরা এই যে সুরমা, তারপরে সমকামিতা, এইসবের বিরুদ্ধে আমরা অবস্থান নিই, অর্থাৎ তাসনিম ভাইয়ের পক্ষে অবস্থান নিই, কারণ আওয়ামী লীগ সরকারকে আমাদের পতন ঘটাতে হবে। এরপরে হচ্ছে আমাদের যেই হৃদয় মণ্ডলের কথা আপনাদের মনে আছে, মুন্সিগঞ্জের বিজ্ঞানের অজ্ঞান করার যে শিক্ষক, বাংলাদেশের যে গরুর বাচ্চাগুলো আছে তাদের যত সমস্যা ইসলাম ধর্ম নিয়ে, ওরা মানে টেনা টেনা পেঁচায়, তারপরে বলে ধর্মের বিরুদ্ধে, কিন্তু তাদের টার্গেট হচ্ছে ইসলাম ধর্ম, আমাদের নাস্তিকগুলোর মতো। তো তিনি যে ছাত্রদের সাথে যে ইসলাম ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে যেসব কথাবার্তা বলেছেন, সেটার বিস্তর একটা আলোচনা আবার তসলিম ভাই এই ওনার ওই হৃদয় মণ্ডলের পক্ষ নিয়ে, তারপরে উনি সেটাকে সমর্থন করে সেটা লিখিত আকারে উনি পোস্ট করেছেন। এবং সেই পোস্টের মধ্যে আপনি যদি সেই পোস্টগুলোর এইগুলো দেখেন, সেখানে হৃদয় মণ্ডল আপনার সরাসরি শিক্ষার্থীদেরকে বলছেন যে আল্লাহ তাআলা বলে কিছু নাই, মানে স্রষ্টা বলে কিছু নাই, যা দেখা যায় না সেটা নিয়ে এত মারামারি কাটাকাটি করার কিছু নাই। বিজ্ঞান হচ্ছে প্রমাণিত সত্য, a+b² এটা এরকম, a² + 2ab + b² যেরকম আর কি সূত্রে মিলে যায়, প্রমাণিত, এটা এরকম সত্য। আর বিজ্ঞান হচ্ছে একটা ধারণা, এটা নিয়ে এত করার দরকার নেই। এই যে গরমের মধ্যে আপনার জুব্বা পড়ছে, এই জুব্বা পরা এটা কিন্তু অবৈজ্ঞানিক, এটা ধর্মের কারণেই পড়ছে মানুষ, এটাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তো আমাদের তসলিম ভাই এবং হৃদয় মণ্ডল ওনারা একই গ্রুপের লোক, সো আমরা যেহেতু তাদের সাথে কাজ করছি মিলেমিশে, সো আমরা এখন থেকে আমাদের নারী পুরুষ আমরা যারা আছে, গরম লাগলে, গরম তো ধরেন চিপা চাপার মধ্যে আরও বেশি লাগে, তো শরীরে কাপড় রাখাই দরকার কি, চলেন আমরা ন্যাংটা হয়ে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হই, সবাই মিলেমিশে থাকি। তবে তাসনিম খলিল ভাই যে হৃদয় মণ্ডলকে সমর্থন করেছেন, সেটাকে যদি আমরা সমর্থন করতে যাই, এখানে আপনাকে কিছু জিনিস কোরআনের বিপক্ষে যেতে হবে। ধরেন তিনি বলেছেন যে এই যে ছাত্ররা তাকে বলেছে যে বিজ্ঞান তো কোরআন থেকে এসেছে, তখন তিনি বলেছেন যে বিজ্ঞান তো কোরআন থেকে আসে নাই, যদি কোরআন থেকেই বিজ্ঞান হবে তাহলে এই যে এত বিজ্ঞানী তোমরা দেখছো, এই বিজ্ঞানীরা সব 90 ভাগই কেন ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের, কেন মুসলমান কেন নাই? তো এটার জবাব আছে। ধরেন আজকে তো এই যে স্টিফেন হকিন্স, তারপরে হচ্ছে গিয়ে ডারউইন, বানরের পিতা, তারপরে আমাদের আইনস্টাইন, যত বড় বড় বিজ্ঞানী ধরেন এখন এই সাম্প্রতিককালে যারা আলোচনায় আছেন, তারা তো আধুনিক বিজ্ঞানকে জাস্ট একটা এক্সটেনশনের দিকে নিয়ে যাচ্ছেন। এই বিজ্ঞানটা কি এখান থেকেই শুরু হয়েছে? আমি হৃদয় মণ্ডল এবং আমাদের তাসনিম ভাই আপনাদেরকে বলবো যে শুধু একটু সার্চ দিবেন এই গুগলে মুসলিম বিজ্ঞানীদের তালিকা, তাহলে দেখবেন আজকের এই আধুনিক টেলিস্কোপ দিয়ে তারা সৌরজগৎ পরীক্ষা করে নাই। আল বিরুনির নাম শুনেছেন? আল জাবিরের নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? তালিকাগুলো আপনারা গুগল থেকে একটু দেখে নেবেন, কত শত বিজ্ঞানী মুসলমান, আজকের না, এই 1900-1800 সালের না, তারা সেই 600-700 খ্রিস্টপূর্বের বিজ্ঞানী, এবং তাদের আজকের যে বিজ্ঞানে যে তাদের অবদান, সেটা স্বীকার করা হয় না শুধুমাত্র মুসলমান বলেই। আজকের যে ইউরোপের যে সভ্যতা, সেটা মুসলমানরা স্পেন বিজয়ের পরে, আগে না। তার আগের অন্ধকারাচ্ছন্ন যে ইউরোপ ছিল, সেটার সম্পর্কে জেনে নেবেন। তারপরে তিনি আরেকটা কথা বলেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এমন কি বিজ্ঞান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে এসেছে, আগে ছিল না, কিছুই ছিল না, কিছুই ছিল না। এই আজকে কত বছর, 50 বছর আগে বিগ ব্যাং থিওরি কবে এসছে? কোরআন সেই 1500 বছর আগে বলে গেছেন যে আমাদের পৃথিবী এবং সৌরমণ্ডল এবং আপনার আকাশ একসাথে ওতপ্রোতভাবে মিশেছিল, আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি, আল্লাহ বলছেন। একই সূরার মধ্যে আল্লাহ বলছেন যে সূর্য, চন্দ্র সকলেই নিজস্ব গতিতে নিজ নিজ অক্ষে বিচরণ করছে। কোন বিজ্ঞানী, কোন গবেষণার মাধ্যমে বের করেছিল 2500 বছর আগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আজকের যেই
বিজ্ঞানী আমাদের তাসনিম এবং হৃদয় মণ্ডলদের মতো যেসব শাহরিয়ার কবির, জাফর ইকবাল মার্কা বিজ্ঞানী যারা আছে, তাদের মতো বিজ্ঞানী ওই সময়ও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। সূরা কাহাফ পড়ে নেবেন, আর যেগুলো বললাম সূরা মাইদা থেকে বললাম, সূরা ফুরকান আছে, ফুরকান পড়বেন। বিজ্ঞান কাহাকে বলে, কোরআন শরীফে কত জায়গায় বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে, এগুলো পড়লে জানতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই খ্রিস্টান, ইহুদি, কাফের সবাই মিলে 3টা প্রশ্ন করেছেন, যে রূহ কি, তারপরে যে আসহাবে কাহাফ 300 বছর যে 9 জন যুবক ছিল, এগুলো ওই সময়ের ইনজিল, তারপরে হচ্ছে গিয়ে তাওরাত, এগুলোতে ছিল। তো ওরা মনে করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অক্ষর জ্ঞানহীন মানুষ, উনি এগুলো কোত্থেকে জানবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলেই নিজে থেকে কথা বলেন, নাকি ওনাকে ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে কিছু আসেন, এটা প্রমাণ করার জন্য ওরা এই প্রশ্নগুলো করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রশ্নের জবাব দিয়েছেন। অতএব আপনাদের মতো এইসব বিজ্ঞানীরা ওই সময় ছিল, কোরআন সেই 1500 বছর আগেই প্রমাণিত, প্রতিষ্ঠিত সত্য। যাই হোক, এখন আপনারা এত কিছু বলার পরে আপনারা হয়তো মনে করবেন যে আমার তাসনিম খলিলের সাথে ব্যক্তিগত আক্রোশ, এই কারণে আমি এগুলো বলছি কিনা। তাসনিম খলিল কিন্তু তিনি যে নাস্তিক, সেটা তিনি এই তার ফেসবুক পোস্টের মধ্যেই আপনারা যেটা দেখছেন, এখানে তিনি নিজে স্বীকার করেছেন তিনি নাস্তিক। তো তিনি নাস্তিক হতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নাস্তিক হয়ে সারাদিন ইসলাম ধর্মের বিরুদ্ধে সে এসব করবে, তার সাথে মিলেমিশে তারপরে আমাকে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে, আপনারা ঘটান, আমার দরকার নাই। এখন হয়তো আপনারা বলতে পারেন যে ওকে ঠিক আছে, আপনারা ওনার সাথে মিলে কাজ করার দরকার নেই, ওনার অনুসন্ধান নিয়ে আপনি কেন বাজে মন্তব্য করছেন। দেখেন, র্যাবের ক্রসফায়ার, এটা আমার চাইতে বড় অনুসন্ধান করতে পারে না। জেলের যে আছে না, কয়েদি লেফটেন্যান্ট কর্নেল তারেক, সেই জেলের ভেতরে ঢুইকা তারপরে তার কাছ থেকে বক্তব্য নিয়ে আসছি। অতএব সেগুলো তো প্রকাশ্যেই বলেছি যে আমি যে সময়ের কথা লেফটেন্যান্ট কর্নেল তারেকের কথা বলছি, সেই সময় জিয়া আপনার তখন র্যাবের এডিজি অপস, তারপরে তো তাসনিম যে সময়ের কথা বলছে সেই সময় সে ডিরেক্টর ইন্টেলিজেন্স ছিল। আমার মনেও নাই সেগুলো, আমার জানারও দরকার নাই জিয়া কোথায় ছিল, সেটা আমার জানার দরকার নাই। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন বলবেন যে একটা সংস্থার একজন ব্যক্তি, আমি এই তসনিম এই ঘটনার যেহেতু বিকৃত করেছে, আমি এটার পরে ডিজিএফআই থেকে 18 তারিখের শীট যেটা, সেটা নিয়ে এসেছি। সেখানে শুধুমাত্র ক্যাপ্টেন মঞ্জুরুল কিংবা ক্যাপ্টেন তহিদুল না, সেখানে আরও কয়েকজনের নাম আছে, তাদের নাম কেন বলেন নাই? তিনি টার্গেট করেছেন 3 জন মানুষকে, জিয়াউল হাসান আর তার ব্লু আইড 2 জন মানুষ, এটাকে টার্গেট করেছেন। অতএব এই পুরো সংবাদটাই পক্ষপাতমূলক। আপনি জিয়ার নাম বলেন, আমার কোনো সমস্যা, যার নাম ইচ্ছা বলেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে গতকালকে কল করেছে, যে তিনি বলছে এটা তো ঘটনা, তো আপনি তাসনিমের বিরুদ্ধে কেন করছেন, উনি তো ঠিকই বলেছে। আমি বললাম ঠিক বলেছে, যদি আপনি মনে করেন ঠিক বলেছে, কোনো সমস্যা নেই, কিন্তু যদি র্যাবের 2-3 জন মানুষ এটা করে থাকে আর র্যাব সেটার বিরুদ্ধে করলো, তাহলে কেন র্যাব কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলো না? তখন বলছে যে ইন্ডিয়া এটার পেছনে ছিল। আমি বলছি এবার কাম টু দ্য পয়েন্ট, যদি ইন্ডিয়া এটার পেছনে থাকে তাহলে সেটা কেন তসনিম বলে নাই? তখন বলছে তসনিম তো আসলে উনি তো ওনার এভিডেন্স ছাড়া কিছু বলবে না, সেটা তো উনি বলেছেনই। এভিডেন্স ছাড়া যদি কিছু না বলে থাকেন, আপনি নিউজের মধ্যেই বলছেন যে আপনি সত্যতা প্রমাণ করতে পারেন নাই জিয়া সেই প্লেনে গিয়েছিল কিনা, তা আপনি তাহলে সেটা বললেন কেন? আমার সাথে আমি আজকে আপনাদের গত প্রোগ্রামে তাকে নিয়ে খুব বাজে ভাষায় কথা বলেছি না? কেন বলেছি জানেন? আসেন এবার যাই সেই জায়গায়, সেটা বলে শেষ করে দেব। আমাকে নিয়ে 3বার তাসনিম খলিল বিশ্লেষণ করেছে। প্রথম বিশ্লেষণ হচ্ছে ইসকন নিয়ে করার পরে, সেই চিঠি নিয়ে ব্যাপক বিশ্লেষণ করেছে। তো সেই চিঠি তো আমার না, সেটা তো আমি প্রোগ্রামে বলেছি, কিন্তু আমি তো চিঠি দিয়ে আমার প্রোগ্রাম শেষ করি নাই। আমি সেই চিঠিতে যা ছিল সেই অনুযায়ী আমি বিশ্লেষণ করেছি, আমি মাঠে অনুসন্ধান করে সেগুলো দেখেছি ঘটনাগুলো সত্য কিনা। ইসকন কি আমি যা বলেছি সেটা সত্য কিনা বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করেন। তারপরে এসেছে কবে? প্রদীপকে নিয়ে নিউজ করার পরে। প্রদীপের পাসপোর্ট আমি ভিসা বলে চালিয়ে দিয়েছি। তো প্রদীপের যে ভিসা, আমি ভারতীয় ভিসা জীবনে কোনোদিন দেখি নাই। সে ভারতের ভিসা আমাকে যেই আমার সোর্স থেকে যেই পাসপোর্ট দেওয়া হয়েছে তার, সেই পাসপোর্ট সেটা যে ভিসা, আমি সেটা ভালো করে দেখিও নাই। আমি কি বলেছি? আমি এখানে আমার সোর্স দিচ্ছে বাংলাদেশ থেকে, আমার এডিটর থাকে আরেক জায়গায়, তার কাছে পাঠাচ্ছি, এত চেক করার সময় নাই, কাজ করে খাই এখানে। কিন্তু আপনি প্রদীপকে নিয়ে এত কথা বললাম, ইসকন নিয়ে এত কথা বললাম, সেগুলো নিয়ে আপনার কোনো আলাপ নাই। ভুল 2টা হয়েছে, সেটা নিয়ে আপনি ধরলেন। তো পরে যে আবার আদালত বলেছে যে প্রদীপের ভারতের নাগরিকত্ব আছে, তখন কিছু বলেন নাই কেন? ইসকনের যে
কর্মকাণ্ড করছে সেটা নিয়ে কিছু বলেন নাই কেন? সব শেষে আবার বিশ্লেষণ আরেকবার করেছে, গত কয়েকদিন আগে ভারতকে নিয়ে আরেকটা নিউজ করেছে, তখন বিশ্লেষণ করেছে। অতএব তিনি এই জায়গায় ভারতকে সুকৌশলে তারপরে বাঁচিয়ে দিয়েছেন। এর সাথে মিলেমিশে কাজ করতে হবে। আমি আমেরিকায় বাংলাদেশে মুসলমানরা আমারে ধরে খুন করে ফেলছে, এইসব করে এখানে কাগজ চাইনি, এটা তসলিম চেয়েছে, যেই কারণে তার এখন গেদের পক্ষে কথা বলতে হচ্ছে, তার এখন ইসলামের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। এখানে বহু মানুষ কাগজ করেছে এইভাবে। আমার এইভাবে শান্তিতে আমেরিকার কাগজের দরকার নেই। আল্লাহ হেদায়েত করুক। আল্লাহ হাফেজ।